আজকে আমাদের ঔষধ হচ্ছে লিডাম পালাস্টার, লিডম পাল যারা সংক্ষেপে বলা হয়। তো আমরা লিডম পাল সম্পর্কে এখন জানবো। লিডম পালের উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস, যেটা মাস্টি বা অয়েল্ড রোজমেরি নামক এক ধরনের গাছ থেকে এই ওষুধটা পাওয়া যায়। এই অয়েল্ড রোজমেরি নামক গাছরা বা মাস্টি গাছগুলো পাওয়া যায় উত্তর ইউরোপের জলাভূমি কিংবা এশিয়াতেও এই গাছগুলো পাওয়া যায়। আপনারা ছবিতে এই গাছের বিভিন্ন ডেমো, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন যে রূপ ধারণ করে এই গাছগুলো, সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর সমনাম বেশ কিছু নাম আছে: মাস্টি, ওয়াইল্ড রোজমেরি, তারপরে মাস লিডাম, মাস সিস্টার, এনথস, লিডাম, এ ধরনের বেশ কিছু নাম আছে। প্রুভার হচ্ছে ডাক্তার হেনিম্যান ও ডাক্তার টেস্টি। 1805 সালে এই ওষুধটা তারা প্রুভ করেন। এর মায়াজম নিয়ে আমার কাছে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে। এক এক বইতে এক এক রকম লেখা আছে। কোনো বইতে শুধু অ্যান্টিসরিক লেখা আছে, কোনো বইতে অ্যান্টিসরিক এবং অ্যান্টিসাইকোটিক লেখা আছে, আবার কোনো বইতে অ্যান্টিসরিক, টিউবারকুলার অ্যান্ড অ্যান্টিসিফিলিটিক এরকম লেখা আছে। তো আমি আসলে এই জায়গায় বিভ্রান্ত। যাই হোক, আমরা ধরে নিলাম অ্যান্টিসরিকটা সব জায়গায় কমন আছে, সেই জায়গাটা আপাতত ধরে যাই। আর সাইড হচ্ছে ডান পাশ, বাম পাশ, উপরে বাম পাশ, নিচে ডান পাশ, এরকম ভাবে সে কাজ করে। ঔষধটা যদিও এখানে লেখা আছে যে গরম কাতর, কিন্তু আমি অন্য একটা বইতে শীত কাতরও পাইছি। তার মানে এই কাতরতা নিয়েও একটা শীত ঝামেলা কাতরে পাওয়া আছে। গেছে। আচ্ছা, এর ক্রিয়াস্থানটা আমরা একটু জানি। শৈল্পিক ঝিল্লি, মস্তিষ্ক, চর্ম এবং অস্থির উপর ইয়ে ক্রিয়া করে থাকে। এছাড়া ফাইব্রাস টিস্যু, ছোট ছোট জয়েন্ট, টেন্ডন, চোখ, গোড়ালি, হাঁটু, ছোট যে শ্বাসনালীগুলো আছে সেইখানে রক্ত সঞ্চালন এবং ফুসফুস, পেরিয়েস্টিয়াম, রক্ত এবং নার্ভাস সিস্টেমের উপর এগুলো কাজ করে থাকে। আহ, প্রয়োগ ক্ষেত্র হচ্ছে বাত কিংবা পুরনো বাত, আঘাতজনিত বেদনা, ইঁদুর, বোলতা, ভিমরুল প্রভৃতি ধ্বংস, রক্তস্রাব, চক্ষুর পীড়া কিংবা চর্মপীড়া। তো এক কথায় আমি যতটুকুন জানি যে লিডাম্পাল এক ধরনের, আমরা যেমন এলোপ্যাথিতে টিটেনাস ব্যবহার করি, তো হোমিওপ্যাথিতে টিটেনাসের এটা একটা ঔষধ। অন্য আরও ঔষধ আছে। প্রধান ঔষধ বলা হয় সাধারণত হাইপেরিকামরে, আমি যেহেতু জানি। তো তার পরপরই আমাদের লিডমের অবস্থান চলে আসে। এর সাথে আরও কিছু ঔষধ আছে, সেটা সময়ের ক্ষেত্রে আমরা জানতে পারবো এই বিষয়গুলো নিয়ে। তো যদি কোনো ব্যক্তি আঘাত পায় কিংবা কোনো ধরনের কোনো মানে টিটেনাস দেওয়ার প্রয়োজন হয়, এই ধরনের কোনো কেস যদি কখনো ঘটে যায়, তাহলে আমরা প্রথমত হাইপেরিকাম, তারপরে লিডাম কিংবা অন্যান্য ঔষধ যেগুলো আছে এগুলোর কথা মনে করতে পারবো। সেক্ষেত্রে আমাদের টিটি ভ্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন হবে না যদি আমরা এই ওষুধ ব্যবহার করি। আর ইঁদুরে কামড়ালো, বোলতা, ভিমরুল, এমনকি আমাদের একটা ইয়ে আছে, যদি মৌমাছিতেও কামড়ায় তাহলেও আমরা লিডাম পার্কে ব্যবহার করতে পারবো। অনেকেই মৌমাছিতে কামড়ালে মানে এপিস ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়। তো আমরা প্রথম পালমশাইরে নিয়ে আসবো, তারপরে যদি এপিসের সিমটম দেখা যায় সেটা পরেরটা পরে। প্রথম দিকে আমাদের ঔষধ আসবে হচ্ছে লিডম। আচ্ছা, এরপরে এই যে যে কাজগুলো ঘটে, কারণ হিসেবে আমরা কি দেখব, একটু কারণ দেখি। অ্যালকোহলের কুফল, আঘাত, ইঁদুরের কামড়, চুল কাটলে, স্রাব অবরুদ্ধে, তরুণ ও পুরাতন আঘাত, কাটা, পেরেকবিদ্ধ হওয়া, সুসালো দ্রব্য বিধে যাওয়া, হুল ফুটানো। তো একটু আগে আমি বলছিলাম যে যদি মৌমাছিতে কামড়ায়, এই মৌমাছিতে কিন্তু হুল ফুটায়। ঠিক আছে? তো যদি এই কারণে কোনো ব্যক্তির জ্বর হয়, সেটা হচ্ছে অ্যালকোহল যদি খাওয়ার অভ্যাস থাকে, সে কারণে জ্বর না, যে কোনো ধরনের অসুবিধা, আমরা অসুবিধাগুলোতে পরে আসতেছি যে সমস্যাগুলো সৃষ্টি করে। আঘাত, আঘাতের প্রাথমিক অবস্থায় আমরা যেমন আর্নিকারে ব্যবহার করতে পারি, সেরকম যদি কোথাও রক্ত জমাট বাঁধে কিংবা যদি কোথাও ছিলে যায় কিংবা স্কিনে আক্রান্ত হয়, তাহলে সেসব ক্ষেত্রে আমাদের প্রথমেই লিডাম্পালের কথা মনে আসে। ইঁদুর
কামড়ানোর পরে আমাদের যে রোগ আক্রমণ হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। বলতা, ভীমরুল এই ক্ষেত্রেও আমরা আসতে পারি। চুল কাটলে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কারো ঠান্ডা লাগে, কারো জ্বর হয়, এ ধরনের কিছু সমস্যা আসে, সেক্ষেত্রে আমরা লিডাম্পালের কথা মনে করতে পারি। মহিলাদের স্রাব অবরুদ্ধ হইয়া কিংবা পুরুষদেরও ধরেন যে কোনো ধরনের স্রাব অবরুদ্ধ হয়ে যদি কোনো রোগ হয় তাহলেও আমরা লিডাম্পালের কথা মনে করতে পারি। এছাড়া আমাদের যত ধরনের নতুন পুরাতন আঘাত, আমাদের কিন্তু এখানে বারবারই আর্নিকার কথা চলে আসবে। নতুন এবং পুরাতন আঘাতজনিত ব্যথায় আমরা আর্নিকাকে ব্যবহার করি। এক্ষেত্রে আর্নিকাকে যেমন আমরা মনে করব, সেরকম লিডাম্পালরেও মনে রাখার চেষ্টা করব। তবে সিমটম অনুযায়ী এগুলো আমরা ব্যবহার করব। তারপরে আছে আমাদের কাটা, যে কোনো ধরনের কাটা, সেটা গাছের হতে পারে কিংবা অন্য যা কিছুর হোক, পেরেক, লোহা জাতীয় কোনো কিছু যদি বিদ্ধ হয়, এবং যদি মৌমাছিতে হুল ফিটায়, এবং সুসালো কোনো জিনিস যদি আমাদের শরীরে বাইসা যায়, যেরকম বড়শি টর্শি এই জাতীয় কিছু যদি আটকে যায়, বাইরে যায়, সেক্ষেত্রেও আমরা লিডাম্পালের কথা মনে করতে পারবো। আমরা একটু উপযোগিতা দেখব যে কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা উপযোগী হয়ে উঠবে। জৈব উত্তাপের অভাব, এখানে বলা হয় আসলে জৈব উত্তাপ বলতে শরীরের যে উত্তাপ আছে সেই উত্তাপটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাত এবং গিটবাত জনিত অসুখের ভোগে মদ খেয়ে স্বাস্থ্য বিকৃত হয়েছে এমন লোকদের পক্ষে উপযোগী। চোখের তারায় অপারেশন, যেটা সানি অপারেশন এরকম বলা হয়, পর চোখের ভিতরের সামনের প্রকোষ্ঠে রক্তস্রাব হয়ে যদি রক্ত জমা হয়ে যায় তাহলে আমাদের লিডাম্পাল মানে মনে করা উচিত যে এই ওষুধটা আসতে পারে সেই ক্ষেত্রে। যদিও চোখের প্রকোষ্ঠে রক্তস্রাবে অন্যান্য অনেক ঔষধ আছে, সেগুলো আমরা জানতে পারবো। যাদের দেহ সর্বদা ঠান্ডা, যারা সর্বদা ঠান্ডা বা শীত অনুভব করে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা সব থেকে বেশি উপযোগী। আমরা একটু ওষুধের বৈশিষ্ট্যটা জানবো। মহাত্মা ডাক্তার হেনিম্যান তার লিডাম প্রুভিং এর সময় এর ভূমিকায় বলেছেন, এটি ক্রনিক রোগের ক্ষেত্রে উপযোগী যেখানে রয়েছে শীতল ভাব প্রাধান্য, জৈবিক উত্তাপের অভাব। টেস্টি, যিনি লিডামের ক্লিনিক্যালি অথরিটির মাঝে প্রধান উল্লেখ করেন যে উত্তর ইউরোপের আর্দ্র অঞ্চলের আদিবাসী এবং ছাগল ছাড়া অন্য কোনো প্রাণী এটি খায় না, কারণ এরা হলো পাতার একটা শক্তিশালী বেসিন জাতীয় ঘ্রাণ আছে যা উকুনকে দূরে রাখে এবং ময়দাকে ছত্রাক পড়তে বাধা দেয়। তো আমরা এখান থেকে এই জিনিসটা জানি যে যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে যদি রোগী শীতল ভাব থাকে এবং ঠান্ডায় তার ভালো লাগে, এক কথা ঠান্ডায় তার ভালো লাগে, তাহলে আমরা তাকে লিডাম্পাল ব্যবহার করতে পারি যদি তার অন্যান্য লক্ষণের সাথে মিল থাকে। আমরা একটু ফিজিওলজিক্যাল লক্ষণ দেখব। এই রোগীর কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ আমরা যদি কোনো সুস্থ মানুষের উপরে লিডাম্পাল ঔষধটা পরীক্ষার জন্য ব্যবহার করি তাহলে যেসব উপসর্গ তৈরি করে সেগুলো হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট তৈরি করে, গলদেশের সর্বত্র তীর বাঁধার মতন যন্ত্রণা বোধ হয়, ভীষণ চুলকানি প্রকাশ পায়, কাশির সাথে উজ্জ্বল রক্ত ওঠে, সন্ধিগুলো বিশেষত পা দুটো বুড়ো আঙুলের প্রদাহ এবং কখনো কখনো ফুলে ওঠে, যন্ত্রণা সন্ধ্যার সময় বাড়ে এবং এদিকে ওদিকে যন্ত্রণাটা ঘুরে বেড়ায়, এক কথায় সেভাবে থাকে। আমরা সার সম্পর্কে একটু লিডাম্পাল সম্পর্কে জানি, সেটা হচ্ছে জৈব উত্তাপের অভাব থাকবে, রোগী গরম কাতর অথচ সর্বদা শীত শীত ভাব করে, ঠান্ডা বোধ করে, বাত কিংবা গিটবাত জনিত অসুখে ভোগে, মধ্যরাতের আগে আক্রান্ত অঙ্গের সঞ্চালনে হাঁটলে গরমে, উষ্ণতায় ও স্পর্শে বাড়ে, গোসলে, ঠান্ডায়, বিশ্রামে, স্থির হয়ে থাকলে ও পায়ের পাতা বরফ ঠান্ডা জলে রাখলে কমে। মজার বিষয় দেখেন, তার যে কোনো রোগের আক্রান্ত স্থান যদি আপনারা বরফ ঠান্ডা জলে রাখেন তাহলে তার রোগের আক্রমণটা কমে আসে, অর্থাৎ রোগীর এক্ষেত্রে ভালো লাগে। খিটখিট এবং উৎকণ্ঠা ও ভীরুতা রোগীর আর কি স্বভাব, উত্তেজনা প্রবণতা, প্রতিহিংসা পরায়ণ, রাগ ও ক্ষিপ্ত অবস্থা, বিষণচিত্ত, বিষমাপন্ন, আঘাতপ্রাপ্ত অংশের শীতলতা, নিম্নাঙ্গের রোগাক্রমণ বা
প্রথম নিম্নাঙ্গ পরে ঊর্ধ্বাঙ্গ। এখানে একটা বিশেষ লক্ষণ আছে যেটা বলার প্রয়োজন। লিডাম্পলের হচ্ছে শরীরের নিচের থেকে রোগের আক্রমণটা শুরু হয়, অর্থাৎ আগে পা থেকে শুরু হবে, তারপরে এই সমস্যাটা ধীরে ধীরে উপর দিকে উঠে আসবে। অর্থাৎ আমাদের যদি অ্যাঙ্কেল জয়েন্টে শুরু হয়, তারপরে নি জয়েন্টে আসবে, তারপরে কোমরে আসবে, এইভাবে ধীরে ধীরে সে উপর দিকে ওঠে। ঠিক আছে, এটা লিডাম্পলের একটা ব্যতিক্রমী লক্ষণ। আবার অন্য একটা ঔষধ আছে যে উপর দিক থেকে নিচের দিকে যায়। এরপরে এর কখনো কখনো শোথ থাকতে পারে, মানে ফোলা থাকতে পারে, স্নায়ু কেন্দ্রে আঘাত লাগতে পারে, এর ক্ষত, বিষাক্ত দংশন, সুসালো মুখ বিশিষ্ট কোনো কিছুতে বিধে হাতের তালু বা পায়ের তলায়। অর্থাৎ যে ক্ষতগুলো সাধারণত হয়, একটু আগে আমরা যেটা বললাম যে কোনো আঘাতজনিত ক্ষত যদি হয়ে থাকে, সেই ক্ষতগুলো দংশনের মতন হবে, সুসালো মুখ থাকতে পারে এবং তা হাতের তালু এবং পায়ের তলায় হয়ে থাকে। একটা অনুভূতি আছে নিতম্বে বুদবুদ ওঠার অনুভূতি, আড়াআড়ি ভাবে অনুভূতি, রোগী গরম কাতর অথচ সর্বদা শীত শীত বা ঠান্ডা বোধ করে। আমরা একটু চরিত্রগত লক্ষণ দেখব। চরিত্রগত লক্ষণ দেখার আগে আমরা একটু রোগীর ধাতুগত লক্ষণটা একটু দেখব। ধাতুগত লক্ষণ বলতে এই রোগীকে আসলে দেখতে কেমন সেটা জানি, যদিও আমরা এই যে সব লক্ষণ অলরেডি পাইছি, সেই লক্ষণে আমরা লিডাম্পালকে ব্যবহার করতে পারি, কিন্তু একটু এর ধাতুগত লক্ষণ আছে, সেটা আমরা একটু জানবো। সেটা হচ্ছে রোগী একটু মোটাসোটা নাদুস নুদুস প্রকৃতির, যেমনটা ক্যালকেরিয়া কার্ভ, গ্রাফাইটিস কিংবা থুজার মধ্যে আমরা পেয়ে থাকি। তাকে দেখলে মনে হয় যেন তাহার সারা দেহটিতে রক্ত টলমল করিতেছে। হ্যাঁ, এই লিডামের রোগী অত্যন্ত শীতকাতর। একটু আগে আমরা বলতেছিলাম গরম কাতর, এই বইতে আবার লেখা আছে শীতকাতর। তো তাহার শরীরে সর্বদাই হিম শীতল থাকে, কেবলমাত্র তার মস্তক ব্যতীত। তাহার মস্তক ব্যতীত শরীরের অন্যান্য সমস্ত স্থানগুলো অতিশয় ঠান্ডাযুক্ত থাকে, এমনকি তাহার শরীরে সাধারণ তাপ যেন অনুপস্থিতি, যেমন ক্যালকেরিয়া কার্ভের থাকে, অ্যালুমিনিয়ায় থাকে। তো আমরা মোটামুটি এখান থেকে একটু রোগীর ধাতুগত লক্ষণ সম্বন্ধে একটু ধারণা নিতে পারলাম। রোগী মোটাসোটা নাদুস নদুস প্রকৃতির হবে এবং তাকে দেখলে মনে হয় তাহার সারা শরীরে রক্ত টলমল করতেছে। তো এইটুকুন বিষয় আমরা মনে রাখলেই হবে, আমার মতন রোগী লাগবে এই ঔষধ ব্যবহার করার জন্য। তো এরপরে আমরা একটু দেখব চরিত্রগত লক্ষণ। চরিত্রগত লক্ষণে কি আছে আমরা একটু দেখি। চক্ষুতে কনকনানি ছানি। কনকনানি বলতে আসলে কি বোঝানো হয়েছে আমি ঠিক জানি না, তবে ছানি অপারেশনের পরে যদি সেখানে, অর্থাৎ সেলাইতে কখনো যদি রক্ত জমাট বাঁধে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা চরিত্রগত লক্ষণ হিসেবে আমরা পাইতে পারি লিডাম্পালের সন্ধিবাত। আমরা এই সন্ধিবাত বলতে আমাদের যে মানুষের শরীরের যে জোড়াগুলো আছে, সেই জোড়াগুলোর যদি বাত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিডাম্পালের কথা ভাবতে পারি। এছাড়া সন্ধিবাতে আমরা অলরেডি কয়েকটা ঔষধ পড়ছি যেটা সন্ধিবাতের উপরে কাজ করে, যেমন ব্রায়োনিয়া কাজ করে, আর্নিকা কাজ করে, কোস্টিকাম কাজ করে, আমাদের তারপরে আর্সেনিক কাজ করে, এগুলো আছে। তো তার মধ্যে আমাদের যদি লিডাম্পালের এই যে তার ঠান্ডায় ভালো লাগে, ঠান্ডা জলে ভিজায় রাখলে ভালো লাগে, তার শরীরটা শীতল ভাব যদি এরকম থাকে, তাহলে আমরা লিডাম্পালের কথা সেই ক্ষেত্রে চিন্তা করতে পারি এবং রোগ লক্ষণ কিংবা রোগের আক্রমণটা নিজের দিক থেকে উপর দিকে আসবে। যদি এরকম হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে সন্ধিবাতে আমরা লিডাম্পালের কথা চিন্তা করতে পারি। তারপরে আমাদের আছে ভ্রমণকালে মাথা ঘোরানি আরম্ভ হয়, এদিকে ওদিকে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এসব রোগী যদি কোথাও যায়, গাড়িতে কিংবা যে কোনো পরিবহনে যায়, তাহলে তার মাথা ঘোরে, যেটাকে আমরা ইংরেজিতে ভার্টিগো বলে থাকি। সর্বদাই শরীর ঠান্ডা এবং শীত শীত অনুভব করে। আক্রান্ত অংশে হাত দিয়ে দেখিলে ঠান্ডা বোধ করে, কিন্তু সে তার গায়ে হাত দিতে পারে না, হাত দিতে দেয় না। অর্থাৎ তার মধ্যে একটা স্পর্শ কাতরতার একটা সমস্যা আছে, যেটা আমরা হাইপেরিকাম রোগীর মধ্যে পেয়ে থাকি, যে একটু হাত দিলে করে ওঠে, এরকম একটা প্রবণতা লিডাম্পালের মধ্যেও আছে। আক্রান্ত অংশে বাত অথবা গেটে পাত নিম্ন দিক থেকে আরম্ভ হইয়া ক্রমশ উপরের দিকে পরিচালিত হয়। আমি একটু আগে এই কথাটা বলতেছিলাম যে যে কোনো একটা রোগ নিচের দিক থেকে শুরু হবে এবং এটা উপর দিকে উঠে আসবে। তারপর আমাদের ডান উরুর সন্ধি আক্রান্ত এবং আক্রান্ত স্থান সরু হইয়া যায়। পা ও পায়ের গোড়ালি সামান্যতেই মস্কাইয়া যায়।
চক্ষুতে আঘাতের জন্য কালো শিরা পড়ে। এই কালো শিরা কিন্তু আমরা আর্নিকাতেও পাইছিলাম, কিন্তু সেটা শরীরের যে কোনো জায়গায় কালশিট পড়তে পারে। এখানে চক্ষু একটা নির্দিষ্ট জায়গায় ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। মদ্যপান করিলে সকল পীড়া লক্ষণের বৃদ্ধি। এরা যদি মদ খায় তাহলে যত ধরনের রোগ লক্ষণ আছে সবকিছুই বৃদ্ধি পায়। তারপর কোনো স্থানের হাড় আহত হইয়া অনেক দিন পর্যন্ত জোড়া না লাগিলে কালো, নীলবর্ণ বা সবুজ বর্ণ হওয়া। এই স্থানেও আমরা লিডাম পালের কথা বলতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে কোনো কোনো ব্যক্তির হাড় ভেঙে গেছে কিন্তু এটা জোড়া লাগছে না। আমরা অনেকের ক্ষেত্রে এটা পাইয়া থাকি যে এটাকে আমরা বলি হচ্ছে নন ইউনিয়ন, যেটা একটা হাড়ের সাথে আর একটা হাড় মিশছে না, এটাকে বলা হয় নন ইউনিয়ন। তো এরকম যদি হইয়া থাকে এবং সেই জায়গায় যদি কালো, নীলবর্ণ বা সবুজ বর্ণের এরকম হয়, সাধারণত আমি কালো বর্ণটা হতে দেখছি, নীলবর্ণ খুব একটা দেখি নাই কিংবা সবুজ বর্ণ দেখি নাই, তবে কালো বর্ণ আমি দেখছি হাড় জোড়া না লাগিয়ে এরকমটা হয়ে যায় অনেকদিন পরে। তো এইসব ক্ষেত্রেও আমরা লিডাম পালের কথা অন্তত ভাবতে পারি। তারপরে হাতে বা পায়ে পেরেক বা গজাল ফুটিবার পর ব্যথা ও ক্ষত। আমরা এই কথাটা আরো দুই একবার পাইছি। হাতে পায়ে পেরেক, লোহা, গজাল, এনি টাইপ অফ মানে কোনো কিছু মেটাল জাতীয় কোনো কিছু আমাদের শরীরে যদি ফুটে যায় কোনোভাবে, এছাড়া যদি আমাদের কাটা ফুটে, সেক্ষেত্রেও আমরা লিডাম পালের কথা মনে করতে পারি। পায়ের তলায় কারো কারো চুলকানি থাকে। যদি এই চুলকানি থাকে এবং আমরা অন্যান্য লক্ষণগুলোর সাথে যদি মিল পাই, তাহলেও আমরা লিডাম পালের কথা চিন্তা করতে পারি। তারপরে হচ্ছে বাত আক্রান্ত বা ব্যথা। বেদনার স্থান খুব শীতল বা বরফ জলে ডুবাইলে যন্ত্রণার উপশম। এটা একটা মজার সিমটম, যে জায়গায় ব্যথা আছে সেই জায়গাকে যদি বরফ শীতল জলে যদি ডুবাই দেওয়া যায় তাহলে তার যন্ত্রণাটা কমে যায়। আমরা এটাকে খুব ভালোভাবে মনে রাখবো, কারণ আমরা এর আগে পড়ছি যে কিছু রোগী আমাদের ব্রায়োনিয়ার রোগী, আর্সেনিকের রোগী গরম চায়, গরমে তাদের ভালো লাগে, কিন্তু আমাদের লিডাম পালের রোগী কিন্তু ঠান্ডায় তার ভালো লাগে। তার আক্রান্ত স্থানে কিংবা যে জায়গায় ব্যথা আছে কিংবা কষ্ট আছে সেই জায়গা যদি বরফ শীতল জল দেওয়া হয় অথবা যদি জলে ডুবাইয়া দেওয়া হয় তাহলে তার ভালো লাগে, তার আক্রান্তের উপশম হয়, অর্থাৎ যন্ত্রণার উপশম হয়। আমরা একটু সহযোগী লক্ষণ পাবো আর্থ্রাইটিসে, নোসোডাইটিসে। এই নোসোডাইটিস বলতে কি বোঝাইছে জানি না, তবে আমরা আর্থ্রাইটিসটা ভালোভাবে বুঝি। আর্থ্রাইটিসে নড়াচড়া করার সময় চিমটি মারা অনুভূতি বা কটকট শব্দ করে। আমরা এই কটকট শব্দটা প্রচুর পরিমাণ রোগীর মধ্যে পাই, যাদেরকে বিশেষ করে হাঁটুতে যাদের বাত হয়েছে কিংবা আর্থ্রাইটিস হয়েছে, যেটাই বলি না কেন, এদের হাঁটুতে কটকট শব্দটা প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি রোগীদের মধ্যে। বিশেষ করে 40 ওভার মহিলা কিংবা 50+ যেসব পুরুষ আছে তাদের ক্ষেত্রে আমরা এই লক্ষণটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। আড়ষ্টতার সাথে হাত পায়ের ব্যথা, ঠান্ডায় উপশম। আড়ষ্টতা বলতে এখানে যে অংশটা রোগে আক্রমণ হচ্ছে সেই অংশটা শক্ত হয়ে যায়। ডান নিতম্বে ও বাম কাঁধে বাত ব্যথা। ডান নিতম্ব এবং বাম কাঁধে বাত ব্যথা। তো আমরা এবার একটু জানবো যে এই যে সে যেসব রোগের উপরে কাজ করে লিডাম পাল, সেই রোগগুলোতে আসলে কি কি লক্ষণ প্রকাশ পায় আমরা সেগুলো একটু সংক্ষেপে জানার চেষ্টা করব এবং দেখব যে আসলে তার কি অবস্থা ঘটে। আমি সরাসরি বইয়ের ভাষায় এই কথাটা বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রথম আসি আমরা বাত পীড়ায় লিডামের যে লক্ষণগুলো থাকে সেগুলো একটু। বাত বেদনায় বিশেষত ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিগুলোতে আক্রমণ করে। যন্ত্রণা রাত্রিতে, বিছানার গরমে, সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত ও তাপ প্রয়োগে বৃদ্ধি। ঠান্ডা প্রয়োগে উপশম। বেদনা খোঁচা মারা, দপদপ করে এবং সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায়। পায়ের বৃদ্ধাঙ্গগুলির নিম্নভাগ ও পায়ের তলা বেদনাদায়ক, ভর দিয়ে চলিতে পারে না। বেদনা নিম্ন দিক হতে উপর দিকে পরিচালিত হয়। এখানে একটা কথা বলার দরকার, এই যে আমাদের যে বাত বেদনায় বিশেষত ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধির কথা বলা হয়েছে, আসলে শুরুটা ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি থেকে শুরু হয়। আমরা এক ধরনের বাতের কথা জানি, সেটা হচ্ছে গাউটে আর্থ্রাইটিস। আপনারা হয়তো সবাই নাম শুনতে পারেন গাউটে আর্থ্রাইটিস। এটা কিন্তু ছোট ছোট জয়েন্টগুলোতে হয়।
ঠিক আছে। আবার আরেকটা আছে রিমেটিক আর্থ্রাইটিস। রিমেটিক আর্থ্রাইটিস কিন্তু ছোট জয়েন্ট থেকে শুরু হয়, কিন্তু ধীরে ধীরে সে বড় জয়েন্টগুলোকে অ্যাফেক্টেড করে ফেলায়। তা আমাদের লিডাম্পালের যে বাত পীড়াটা, এটা কিন্তু ক্ষুদ্র জয়েন্ট থেকে শুরুটা হয়, আক্রমণটা এখান থেকে শুরু হয়। তারপরে ধীরে ধীরে দেখেন আমাদের পায়ের যে আঙুলের যে জোড়াগুলো, এগুলো কিন্তু ছোট সন্ধি। তো এই ছোট সন্ধি থেকে শুরু হয়ে এরপরে কিন্তু উপর দিকে উঠতেছে। তো উপর দিকে আসলেই আমাদের যখন হাঁটুতে আসলো, আমাদের হাঁটু হচ্ছে সব থেকে বড় একটা জয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ছোট জয়েন্ট থেকে ধীরে ধীরে বড় জয়েন্টের দিকে আসে এটা। তারপরে আমরা একটু যাব আঘাতের পীড়ায় আমাদের লিডাম্পালের যে লক্ষণগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জানবো। আঘাতজনিত পীড়ায়, তো আঘাত বা আঘাতজনিত পীড়ায় প্রথমে আমরা আর্নিকা সেবন করে, সাধারণত যদি আর্নিকায় উপকার না হয় তাহলে অবশ্যই আমরা এই ক্ষেত্রে লিডমের কথা ভাববো এবং লিডম ব্যবহারও করতে পারবো। ঘুষির আঘাত হেতু নীল দাগ বা কালশিটা পড়িলে লিডম সকল ঔষধ অপেক্ষা উপযোগী। দেখেন কাউরে যদি ঘুষি মারা হয়, হ্যাঁ, ঘুষি মারে আপনারা দরকার হলে একটু পরীক্ষা করেও দেখতে পারেন। একজন একটা ঘুষি মারে সেখানে যদি নীল দাগ হয়ে যায় কিংবা কালশিট পড়ে, তাহলে লিডম হচ্ছে সব থেকে উপযোগী ঔষধ হোমিও সূত্র অনুযায়ী। কোনো স্থানে কাটা, খোসা, সুচ, পেরেক বা গজাল ফুটিলে, আহত হইলে, তাহলে আমাদের লিডাম্পাল হচ্ছে সর্বোৎকৃষ্ট ঔষধ। কোনো স্নায়ুতে যদি কিছু ফুটিয়ে যায় বা আঘাত লাগা হেতু হাইপেরিক, কোনো স্নায়ুতে যদি কিছু ফুটিয়ে যায় বা আঘাত লাগে, তাহা হইলে হাইপেরিকাম অধিক উপযোগী। আমরা একটু বোঝার চেষ্টা করি লাইনটা। এখানে বলা হয়েছে যে যদি আঘাতের কারণে স্নায়ু এফেক্টেড হয়, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের কোনো একটা অংশ আক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে লিডাম থেকে হাইপেরিকামটা বেশি উপযোগী। এছাড়া আমরা যদি ইঁদুর, বোলতা, ভিমরুল, এমনকি যদি মশায়ও কামড়ায়, সেক্ষেত্রেও আমরা লিডম ব্যবহার করতে পারি। এখানে একমাত্র ঔষধ লিডম, এবং সেটা মানে এক কথায় ম্যাজিক মেডিসিনও বলা যেতে পারে, যে এক্ষেত্রে অন্য কোনো কিছু ভাবার কোনো দরকারও পড়ে না, আমরা একটানা এটাকে ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের চর্মপীড়া। তো চর্মপীড়ায় আমরা একটু দেখি যে চর্মপীড়া আসলে কোন কোন লক্ষণের ক্ষেত্রে আমরা লিডাম্পালকে মনে করব। পায়ের তলা ও গড়ালিতে প্রবল চুলকানি, বিছানার গরমে ও চুলকাইলে তাহার বৃদ্ধি হয়, মশা প্রভৃতির ধ্বংসনের পরে চুলকানি সৃষ্টি হয়, মদ্যপায়ীদের চর্মপীড়া, শীতপিত্ত, পুরাতন দাদরোগ, হস্তপদের আঙুলের বিভিন্ন চর্মপীড়া, মুখাভ্যন্তরের একজিমা বৃদ্ধি পাইয়া পাউপথ পর্যন্ত প্রসারিত হইলে কাশির সৃষ্টি প্রভৃতি লক্ষণে লিডাম্পালের ব্যবহার অপরিহার্য। তাহলে আমরা এখানে চর্মপীড়ায় কি পাচ্ছি? পায়ের তলা এবং গোড়ালিতে যদি চুলকানি হয়, আর সেই চুলকানি যদি বিছানার গরমে বাড়ে এবং সেখানে যদি চুলকায়, তাহলে আমরা লিডাম্পালের কথা ভাবতে পারি। এছাড়া কিছু কিছু মানুষের মশা কামড়ালে সেই জায়গায় চুলকানি সৃষ্টি হয়, আমার নিজেরই হয়, মশায় কামড়ালে তারপরে সেখানে ফুলে ওঠে এবং চুলকায়। তো এই ক্ষেত্রে লিডাম্পালের ব্যবহার করতে পারি আমরা। এছাড়া যারা মদ খায়, মদ্যপানের পর অথবা মদ খাওয়া রোগীদের যদি চর্মরোগ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই লিডাম্পালের কথা চিন্তা করতে পারি। এছাড়া আমাদের পুরাতন দাঁত রোগ, হস্তপদে আঙ্গুলের বিভিন্ন চর্মপীড়া, আর এখানে আর একটা বিষয় খুব ভালোভাবে বলা হয়েছে, মুখের অভ্যন্তরে একজিমা বৃদ্ধি পাইয়া পাউপথ পর্যন্ত প্রসারিত হইলে এবং এই রোগীর মধ্যে যদি কাশির প্রবণতা দেখা যায়, তাহলে আমরা লিডাম্পাল ব্যবহার করতে পারি। এরপরে আমরা একটু দেখব রক্তস্রাবে লিডাম্পাল কি সব লক্ষণ তৈরি করতে পারে, কিংবা রক্তস্রাবে আমরা লিডাম্পালের ব্যবহারটা কি দেখব সেটা একটু দেখব। সেটা হচ্ছে বাতগ্রস্ত এবং মাতালদের মুখ দিয়ে রক্ত উঠিলে যদি সেই উথিত রক্তের বর্ণ ঘোর লাল বর্ণ হয় এবং তাহার সঙ্গে ফেনা থাকে, তাহা হইলে লিডম উপযোগী। জরাউর আরবিত হইয়া অর্থাৎ টিউমার হইয়া রক্তস্রাব হইলে ফসফরাস এবং ভিনকা মাইনরের মতো আমরা এক্ষেত্রে লিডমও ব্যবহার করতে পারি, যদি অন্যান্য লক্ষণের সাথে আমাদের মিল থাকে। তাহলে রক্তস্রাবের কথা কি বলছে আমরা আরেকবার একটু দেখি। বাতগ্রস্ত এবং মাতালদের মুখ দিয়ে যদি রক্ত ওঠে, এখানে একদম টকটকে ঘোর লাল বর্ণ বলতে তাজা রক্তের কথা বোঝানো হয়েছে।
এবং এর সঙ্গে যদি ফেনা থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে লিডম ছাড়া অন্য কিছু ভাববোই না। প্রথমেই আমরা লিডমকে ভাববো, তারপরে যদি অন্য ঔষধ অন্য সিমটম আসে সেটা অন্য ব্যাপার। এছাড়া আমাদের মহিলাদের যদি জরাউতে টিউমার কিংবা আর্বুদ হয় তাহলে সেই জায়গা থেকে যদি রক্তস্রাব হয় তাহলে আমরা ফসফরাস এবং ভিনকাম আয়রনের মতন আমরা লিডমের ব্যবহারটাও সেই জায়গায় করতে পারি। এরপরে আছে আমাদের শ্বাসপীড়ায় লিডমের লক্ষণ। শ্বাসপীড়ায় লিডমের লক্ষণ হচ্ছে শ্বাসযন্ত্রের পীড়ায় কাশির সহিত রক্ত ওঠা, শ্বাসকষ্ট, বাতাস সহ রক্তকাশ, হুপিং কাশিতে আফেক এবং 2 বার দমকা টানে নিঃশ্বাস গ্রহণ প্রভৃতিতে লিডম উপযোগী। আপনার শ্বাসযন্ত্রের পীড়ায় কাশির সহিত যদি রক্ত ওঠে এবং শ্বাসকষ্ট, এই রোগীদের যদি বাত থাকে, হুপিং কাশি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিডাম্পালের ব্যবহারটা মনে করতে পারি। এরপরে আছে আমাদের প্রান্ত দেশের যে বিষয়গুলো আমরা বাত রোগ পড়ার সময় অলরেডি পড়ে ফেলাইছি। প্রান্ত দেশ অর্থাৎ লিডমের সন্ধিবাতের বেদনায় পায়ের ভিতর দিয়ে নিম্নাঙ্গের উপর দিয়ে ওঠে। আবারও বলছি, লিডমের যে সন্ধিবাত, যেটা আমরা একটু আগে পড়তেছিলাম, বেদনা পায়ের ভিতর দিয়ে নিম্নাঙ্গ থেকে ধীরে ধীরে এটা উপর দিকে ওঠে এবং সমস্ত গ্রন্থি, সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগুলো আক্রান্ত হয়। দক্ষিণ স্কন্ধে অর্থাৎ দক্ষিণ কাঁধে তার দপদপানি করে, স্কন্ধে চাপ বোধ করে, নড়লে চড়লে এটা বৃদ্ধি পায়। গ্রন্থিগুলো কটকট শব্দ করে, বিছানার গরমে এটা বৃদ্ধি পায়। বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ স্ফীত, বাত ব্যথা নিম্ন শাখায় দেখা দিয়ে উপর দিকে উঠিতে থাকে। 2 পদতলে বেদনা, উহাদের উপর ভর দিয়ে পা বাড়াইতে কষ্ট হয়। অর্থাৎ এই রুগীরা পায়ে এত পরিমাণ অস্বস্তি বোধ করে যে তারা পায়ে ভর দিয়ে চলতেও সমস্যা হয়। আমরা এইগুলো মোটামুটি লিডাম্পালের লক্ষণ সম্বন্ধে জানলাম। বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা একটু দেখব যে এর বৃদ্ধিটা কখন হয়। সাধারণত আপনার রাত্রে সুরাপানে মানে মদ পানে, উত্তাপে, নাড়াচাড়ায় এবং বস্ত্র আবৃত করলে অর্থাৎ গায়ে যদি কোনো জামা কাপড় পরে তাহলে আমাদের লিডাম্পালের যে লক্ষণগুলো আছে, রোগ লক্ষণ, সেই রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এছাড়া এর উপশমটা আমরা একটু দেখব। ঠান্ডা জলে পা ডুবাইলে আমরা একটু আগে পড়তেছিলাম তার রোগ লক্ষণগুলো বরফ শীতল জলে কিংবা ঠান্ডা জলে যদি ডুবাই দেওয়া হয় তার আক্রান্ত অংশটা, তাহলে তার যন্ত্রণার উপশম হয়। তাহলে আমরা এখানেও পাচ্ছি ঠান্ডা জলে পা ডুবাইলে তার লক্ষণ কমে, ঠান্ডায় কমে, মাথা খুলিয়ে রাখিলে, বিশ্রামে ও স্থির হইয়া থাকিলে তার মোটামুটি উপশম হয়। এরপরে আমরা একটু দেখব যে লিডাম্পালের পরবর্তী ঔষধগুলো কি আছে। আমরা একটু দেখি। সালফিউরিক অ্যাসিড, সালফার, সেলিডোনিয়াম, নাক্স, অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, পালসেলটিলা, হাইপেরিকাম, এপিস, রুটা, আর্নিকা। আমাদের লিডাম্পালের পরবর্তীতে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। বিশেষ করে আমাদের বাত বেদনার জন্য আমরা যে ওষুধগুলো সব থেকে বেশি মনে করব সেটা হচ্ছে রুটা, আর্নিকা, রাস্টক্স, ব্রায়োনিয়া, তারপর বেলেডোনা। এই ওষুধগুলোর কথা আমরা একটু বেশি মনে করব, বিশেষ করে বাত বেদনার ক্ষেত্রে। তারপর এর ক্রিয়ানাশক ঔষধ সম্পর্কে আমরা একটু জানবো। ক্রিয়ানাশক ঔষধ হচ্ছে ক্যাম্ফার, কফি, ইপিক্যাক, ওপিয়াম, রাস্টক্স এবং শত্রু ভাবাপন্ন ঔষধ হচ্ছে চায়না। অর্থাৎ চায়নাও তার ক্রিয়ানাশ করতে সমর্থ। এরপরে আমরা একটু দেখব যে এর স্থিতিকাল আছে 25 দিন, আর ক্রম হচ্ছে 6 হইতে 200 শক্তি। অর্থাৎ এই শক্তিতে ব্যবহারযোগ্য হয়ে থাকে। আমরা তুলনা করতে পারি এই ওষুধটাকে হাইপেরিকামের সাথে, এপিসের সাথে, রুটার সাথে, আর্নিকার সাথে তুলনা করতে পারি। আর অনুপূরক ঔষধ হিসেবে আমরা আনতে পারি অ্যাকোনাইট, পালসেলটিলা, রাস্টক্স, ব্রায়োনিয়া এবং বেলেডোনাকে। আমাদের ডাক্তার হ্যান্ডারসন একটা কথা বলছে, যেটা দিয়ে আমি শেষ করব, যে কাটা বা প্রেক বিদ্ধজনিত অথবা ছিন্ন ক্ষতে তাড়াহুড়া করে অ্যান্টিটিটেটনিক সিরামের দিকে ধাবিত হইও না। কয়েক মাত্রা লিডাম্পাল দাও, তাহলে তোমার উদ্বেগের কারণ থাকবে না। ডাক্তার হ্যান্ডারসন। আমি প্রথমেই বলতেছিলাম যে আমরা এলোপ্যাথিতে যে
টিটেনাস ব্যবহার করি যে কোনো রোগের ক্ষেত্রে কিংবা কোনো কারণবশত, যেগুলো ওই যে কাটা পেরেক ঢুকলে কিংবা এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে কখনো এই ধরনের রোগী চলে আসে, তাহলে আমরা লিডাম্পালের কথা মনে পড়বো, এবং আমরা যদি লিডাম্পালকে দিতে পারি এই ধরনের ক্ষেত্রে, তাহলে তার অ্যান্টি টিটেনিক যে ঔষধগুলো কিংবা ইনজেকশনগুলো আছে সেগুলো আমরা না দিয়েও পারবো। কারণ আমাদের লিডাম্পাল সহ আরও বেশ কিছু ঔষধ আছে হোমিওপ্যাথিতে, যেগুলো আমাদের টিটেনাসের অর্থাৎ অ্যান্টি টিটেনাসের কাজ করে এই ওষুধগুলো। তার মধ্যে আমি দুটো ওষুধের কথা বারবারই বলতেছি। আমাদের প্রথমেই চলে আসে হচ্ছে হাইপেরিকাম, তারপরে আমাদের লিডাম্পাল চলে আসে। আর আমি এখানে যে বিষয়টা একটু আগে বলতেছিলাম যে এর ব্যথাটা নিচের দিক থেকে উপর দিকে ওঠে। তো আমরা একটু জেনে রাখি যে উপর দিক থেকে নিচের দিকে যায় কোন ঔষধটা, সেটার নাম হচ্ছে ক্যালমিয়া। ক্যালমিয়া ঔষধটা ব্যথা হচ্ছে উপর থেকে নিচের দিকে যায়। এছাড়া আমরা আরেকটা ঔষধ পড়ে আসছি, যেমন কোস্টিকাম। কোস্টিকামের ব্যথা কিংবা যন্ত্রণাগুলোও কিন্তু উপর দিক থেকে নিচের দিকে যায়। যেমন যদি তার সাইটিকার পেইন হয়, সেক্ষেত্রে আমাদের কোস্টিকামের সাইটিকার পেইনটা কিন্তু আপনার মাজা থেকে ধীরে ধীরে নিচের দিকে এবং পায়ের পাতা পর্যন্ত চলে যায়। সেই জায়গাটা অবশ লাগে, ঝিনঝিন করে, কখনো টাটায়, চিল্লায়, এমনকি একটা সময় রুগী নিজে সঠিকভাবে হাঁটতেও পারে না, এরকম একটা পরিস্থিতিতেও কখনো কখনো চলে যায়। তো এটা ছিল মোটামুটি লিডাম্পালের একটা ছোটোখাটো কিংবা বৈশিষ্ট্য। আমরা যেসব ক্ষেত্রে লিডাম্পাল ব্যবহার করতে পারবো, ব্যবহার উপযোগী এবং এর সাধারণ সংক্ষিপ্ত বর্ণনা।